এটা কি সরকারি গাড়ি নাকি? আরে আরিশা, তুই? হ্যাঁ আমি। শ্রুতি, তুই এখানে কি করছিস? আরে আরিশা, তুমি তাকে চেনো নাকি? হ্যাঁ, সে আমাদের কলেজে সবার ক্রাশ ছিল। কলেজে তো তার জন্য ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না। সব ছেলে তো তার জন্যই পাগল ছিল। তা শ্রুতি, তোর এখন এই অবস্থা কেন? ফকিন্নির মতো শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ও, তোর হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছিস? তা তোর হাজবেন্ড কিসে করে আসবে? অটোতে না বাসে? আরে সে বাসে বা অটোতে করে কেন আসবে? সে তো থাক, হয়েছে। তোর আমাকে বানিয়ে বানিয়ে গল্প দিতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস। আর তোর হাজবেন্ড কি গাড়িতে করে আসছে? তোর হাজবেন্ডের বড় বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? আরে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে কোনো গরিব ছোট লোকের বিয়ে করেছিস। তোর হাজবেন্ড কি বা হতে পারে? কোনো দিনমজুর কিংবা কোনো অফিসের দারোয়ান। আরিশা, তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আর আমি তোকে মিথ্যাই বা কেন বলতে যাব? কোনো কথা বলবি না তুই। আমার দামি গাড়ির সামনে থেকে সরে দাঁড়া। আমার গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ পড়ে ঠিক করে দেওয়ার ক্ষমতা তোর আছে, কারণ সেই সামর্থ্য তোর নাই। আরে আরিশা, তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা, তুই আমার সঙ্গে দুই একটা ভালো মন্দ কথা বলবি, তা না তুই আমার সাথে ঝগড়া কেন করছিস? বাই দ্য ওয়ে, তুই নতুন গাড়ি কিনেছিস, তার জন্য তোকে কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আমি জানি এই ধরনের গাড়ি কেনার সামর্থ্য তোদের নাই। এনিওয়ে, মিট মাই উড বি হাজব্যান্ড আলামিন। আর এই গাড়িটার দাম কত জানিস? 50 লক্ষ টাকা। আর এমন গাড়ি তোরা কিনতেও পারবি না, শুধু দেখবি আর আফসোস করবি। বুঝতে পেরেছিস? তুই একদম ঠিক কথা বলেছিস। আর তোদের গাড়িটা অনেক সুন্দর হয়েছে, তোদেরকে অনেক মানাবে। আলামিন, জানো শ্রুতি আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। ছেলেরা তো এক দেখাতেই ওর প্রতি ক্রাশ খেত। ওর জন্য তো আমরা কলেজে ঠিকভাবে চলাফেরাও করতে পারতাম না। সব ছেলেরা ওর দিকেই তাকায় থাকতো। ও লেখাপড়াতেও অনেক ভালো ছিল। ও আমাদের কি বলতো জানো? ও বলতো ওনাকে বড়লোক কোটিপতির ছেলেকে বিয়ে করবে। আর আজ দেখো, সামান্য 300 টাকার শাড়ি পরে রাস্তায় হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছে। আরে শ্রুতি, আমাকে দেখ, আমি কত দামি ড্রেস পরে আছি। তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে। যে মানুষটা কলেজে রং বেরঙের ড্রেস পরে থাকতো, সে এখন ফকিন্নির মতো রাস্তায় দাঁড়িয়ে আছে। কলেজে থাকাকালীন তোকে দেখে আমার খুব জেলাস হইতো, কিন্তু তখন তোকে কিছু বলতে পারতাম না। তবে আজ আমার হবু হাজবেন্ডের সব কিছু আছে, যার অহংকারের দাপটে তোর সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। আরে আরিশা, তুই আমাকে দেখে জেলাস ফিল করতিস, কিন্তু আমার সব থেকে ভালো বান্ধবী তো আমি তোকে মনে করতাম। আমি কোথাও ঘুরতে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যেতাম, আমি কোনো কিছু খেলে তোকে দিয়ে খেতাম, এমনকি আমি শপিং করতে গেলে আমার জন্য শপিং করলে তোর জন্য আমি শপিং করতাম। আর আজ কিনা তুই তোর গাড়ি বাড়ি আর তোর হবু হাজবেন্ডকে নিয়ে অহংকার করে কথা বলছিস। আরে অহংকার করে কথা বলতে গেলে না, নিজের রোজগার করে নিজের পায়ের তলার মাটি শক্ত করে তারপরে অহংকার করতে হয়। আমি তো তোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তাহলে তুই কেন আমার সঙ্গে এমন করছিস? আরে যা যা, তোকে দেখে বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে। আরিশা, তুই 2 দিন টাকা পয়সার মুখ দেখে অনেক জ্ঞানী হয়ে গেছিস না? মানুষের পোশাক দেখে বিচার করছিস। আর ভালোবাসা নিয়ে কারা কথা বলে জানিস? যাদের জীবনে ভালোবাসার অভাব। আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নেই। আমি আমার জীবনের জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছি না, সে আমার অনেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে। তাই আমার মানুষকে বলে বেড়াতে হয় না যে সে আমাকে কতটা ভালোবাসে। আর আমার আশেপাশের মানুষ খুব ভালো করেই জানে যে আমি কতটা সুখে আছি। আরে হয়েছে, থাম। তোকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। তুই এখন বলবি তোর হাজবেন্ডের বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে। কলেজ লাইফে তোকে আমি কিছু বলতে পারতাম না, কিন্তু তোর এই অবস্থা দেখে আমার খুব শান্তি লাগছে। আরে আলামিন, তুমি চুপ করে আছো কেন? তুমি ওকে 2-5টা কথা শুনিয়ে দাও না। আরে আমি আর কি বলবো বলো, রাস্তাঘাটে দাঁড়িয়ে যেন তেন মেয়েদের সাথে কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তাছাড়া আমার ভাবতে খুব অবাকই লাগছে যে এমন একটা মেয়ের সাথে তোমার ফ্রেন্ডশিপ ছিল। যাই হোক, তুমি সময়ের সাথে পরিবর্তন হয়েছে, নিজের রুচিকে বদল করে নিয়েছো, এটাই বেস্ট। ভাইয়া, আরিশা আমার বান্ধবী, সে আমাকে 2-4টা কথা বললে আমি সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি একজন অপরিচিত পার্সন হয়ে আমাকে এসব কথা বললে আমি কিন্তু মেনে নিব না। শ্রুতি, তুই আলামিনের সাথে এভাবে কথা বলছিস কেন? ভদ্রভাবে কথা বলছে বলে ভাবিস না যে আমরা গরিব ফকির। ভদ্রভাবে কথা বল, আর না হলে তোর হাল খারাপ করে ছেড়ে দিব। চুপ কর আরিশা, যাদের মন মানসিকতা নিচু তাদের কথা শুনলেই বোঝা যায়। আমি এখানে শাড়ি পরে আছি, তার জন্য তোরা আমাকে যা না তাই বলে অপমান করলি। আরে আমার শ্বশুর বাড়ির লোক আমাকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছে, আমার যা মন চায় আমি তাই পরি। একটা বাঙালি মেয়ের কালচার হিসেবে একটা শাড়ি যায়, তা আমি শাড়ি পরে এসেছি। আর তুই কি পরেছিস? এটা কোনো বাঙালি মেয়ের পোশাক হতে পারে? আমি কলেজেও টপ পজিশনে ছিলাম, এখনো আমি সেই টপ পজিশনেই দাঁড়িয়ে আছি। আরে আমি যদি আমার হাজবেন্ডের বিবরণ দিই তাহলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি তোর মতো এতটা ছোট লোক না যে রাস্তায় দাঁড়িয়ে উঁচু নিচুর ভেদাভেদ করব। তোদের কথা বলা শেষ হলে তোরা আসতে পারিস, এখন আমার হাজবেন্ড আসবে। আমরা এখান থেকে যাবো কি যাবো না সেটা তোকে বলতে হবে না। তোর ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা। সরি, আসতে একটু লেট হয়ে গেল, চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আলম সাহেব? আরে তুমি তাকে স্যার বলছো কেন? সে কে? আরে আরিশা, সে আমার কোম্পানির মালিক। তার এই শহরে বড় বড় 10টা নামকরা কোম্পানি আছে, তাকে সবাই এক নামে চেনে। সে একজন কোটিপতি। আমার স্যারের নাম কামরুজ্জামান সাহেব।
কিন্তু শ্রুতির সাথে তার কি সম্পর্ক? আসলে শ্রুতি আমার ওয়াইফ, কিন্তু কি হয়েছে আপনার এভাবে কেন কথা বলছেন? কি হয়েছে আমি তোমাকে বলছি। ও আমার কলেজ ফ্রেন্ড আরিশা। আসলে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। আমি শাড়ি পরে আছি, তার জন্য ওরা আমাকে জানা তাই বলে অপমান করে। আমি নাকি গরিব কামলা। আচ্ছা, গরিব কামলা এরা কি মানুষ না? ওরা এটাও বলে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে নাকি গরিব কামলা, কৃষক, এমনকি কোনো অফিসের দারোয়ান। ও, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে। আসি আলামিন সাহেব। সরি স্যার, স্যার আসলে আমরা বুঝতে পারিনি, আমরা না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কি ব্যাপার আরিশা দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের কাছে ক্ষমা চাও। আরে আমরা যে গাড়িটাতে চড়ে এসেছি ওই গাড়িটা আমাকে স্যার গিফট করেছে। তাছাড়া এই যে তোমার এত বিলাসিতা, তোমার এত পোশাক আশাক, টাকা পয়সা সব কিছু কোথা থেকে আসে? আমি স্যারের ফ্যাক্টরি থেকে উপার্জন করে তারপর তোমাকে দিয়ে থাকি। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। কেউ আমার কাছে ক্ষমা চাইলো আর আমি তাকে ক্ষমা করে দিব, এটা আপনারা কিভাবে ভাবলেন? ক্ষমা তো তাকেই করা যায় যাদের মন মানসিকতা ভালো। আপনার উডবি ওয়াইফ তো একটা অমানুষ। ও আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে আপনার পিছু পিছু ঘুরছে। কাল যখন আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকবে না, তখন তো আপনার সঙ্গ ছেড়ে দিবে। আপনারা তো মানুষকে পোশাক দেখে বিচার করেন। একটু আগে আমাকে জানা তাই বলে অপমান করলেন, তারপর যখন আমার হাজবেন্ড আসলো তাকে স্যার স্যার বলে সম্বোধন করলেন, আর আমার হাজবেন্ডের সূত্রে আমাকেও আপনারা সম্মান দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের সামনের মানুষদের আপনারা যত সময় সম্মান দিবেন আপনারাও তত সময় সম্মান পাবেন। এখানে দাঁড়িয়ে আমি আজ অনেক কিছুই করতে পারতাম, এমনকি আপনাদের পেটেও আমি লাথি মারতে পারতাম, কিন্তু এমন কোনো কিছুই আমি করব না, কারণ আপনি পরিশ্রম করেন তাই পারিশ্রমিক পান। যাই হোক, ভালো থাকবেন। আসি। কামরুল, চলো। আলামিন সাহেব, যাকে জীবনসঙ্গী বানাবেন তাকে আগে থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, গাভী ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আসি, চলো। স্যার তোমাকে কি বলে গেল বুঝতে পেরেছো? স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো, যেখানে সেখানে মানুষকে পোশাক দেখে বিচার করবে না। চলো। কামরুল, স্টুপিড, তোর এত বড় সাহস, তুই স্যারের নাম ধরে কথা বলছিস? তুই জানিস উনি কে? উনি একজন ম্যাজিস্ট্রেট। কি? কামরুল ম্যাজিস্ট্রেট? কিন্তু আমি তো কামরুলকে চিনি। এই, মুখ সামলে কথা বল। তুই আবারও স্যারের নাম ধরে কথা বলছিস। আমি বুঝতে পেরেছি তুই স্যারকে চিনিস, এমনকি স্যারও তোকে চেনে। তবে এখন ভালোভাবে বলছি, এখান থেকে বেরিয়ে যা। কামরুল, একটা ছেলে তোমার সামনে আমাকে কিভাবে অপমান করছে তুমি এখনো চুপচাপ বসে দেখছো? আমি তো তোমার বিবাহিত স্ত্রী। এই, তুই তো ভালো বেহায়া। তোকে একবার বলেছি স্যারের নাম ধরে ডাকিস না, সেজন্য তোকে একবার থাপ্পড়ও দিয়েছি। এবার ভালোভাবে বলছি, তুই যদি স্যারের সাথে বেয়াদবি করিস তাহলে তোকে আবার থাপ্পড় দিতে বাধ্য হব। কামরুল, এসব তুমি কি বলছো? আমি তো তোমার বিয়ে করা বউ, তাহলে তুমি কেন আমাকে অস্বীকার করছো? এসবের মানে কি? স্যার, এই স্টুপিডটা কি বলে? সে কি আপনার বিবাহিত স্ত্রী? কে আপনার স্বামী? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না, রাকিব সাহেব, সরকারের পক্ষ থেকে আপনাকে কেন দেওয়া হয়েছে আমার সাথে? আমার দেখাশোনা করার জন্য, আমার সিকিউরিটির জন্য। তাহলে বাইরে থেকে একটা লোক এসে কি উল্টাপাল্টা কথা বলছে আর আপনি এখনো চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন? সরান আমার চোখের সামনে থেকে। সেই তখন থেকে তোকে চলে যেতে বলছি, তুই এখনো যাচ্ছিস না কেন? তোর জন্য স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। তুই কি এখান থেকে যাবি নাকি পুলিশ ডেকে বের করে দিতে বাধ্য হব? কামরুল, এটা তুমি কি বলছো? আমার গর্বের সন্তান তোমার না মানে? কামরুল, তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো খারাপ কাজে লিপ্ত হইনি। এই সন্তান তোমারই। একটা মাই বলতে পারে যে তার গর্বের সন্তানের বাবাকে। এই সন্তানের বাবা তুমি, কামরুল। হ্যাঁ, একটা সময় তুমি আমার বিবাহিত স্ত্রী ছিলে, কিন্তু এখন আর নেই। সেটা পাস্ট ছিল। কি সবকিছু ভুলে গিয়েছো? মনে আছে 1 মাস আগের কথা? তুমি আর তোমার ভাই এসে কিভাবে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে? এই নে ডিভোর্স লেটার। আমি আর তোর সঙ্গে সংসার করব না। আমি এখন সরকারি চাকরি করি, আমার সঙ্গে তোর যায় না। আর শোন, তোর থেকেও হাজারো কোটিপতি ছেলেরা আমার জন্য ওয়েট করছে। আরে শ্রুতি, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি নিজে লেখাপড়া কমিয়ে দিয়ে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, এমনকি তোমাকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছি। তাছাড়া আমি তো বিসিএস পরীক্ষা দিয়েছি, দেখো আমার রেজাল্ট অনেক ভালো হবে। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? তুই আমার বোনকে লেখাপড়া শিখিয়ে চাকরি পাইয়ে দিয়েছিস? তাহলে আমার বাবা কি করেছে? ঘোড়ার ঘাস কেটেছে নাকি? আমার বাবা সেই ছোট থেকে আমার বোনকে বড় করে তুলেছে, লেখাপড়া শিখিয়েছে, তারপর তোর কাছে বিয়ে দিয়েছে। এই তোর সাথে আমার বোনের সাথে বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এই 3 বছরে তুই কত টাকা খরচ করেছিস? এখন বড় বাহাদুরি করছিস না? যত সব ফাজলামি করার জায়গা পাস না। ভাইয়া, আপনি তো সবকিছু জানেন, তাহলে আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? শ্রুতি, তুমি বা কেন আমার সাথে এমন ব্যবহার করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি এত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখেছি, তোমাকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছি, সেই সব অবদান তুমি ভুলে গেছো। আজকে সরকারি চাকরি পেয়ে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, আমাকে ডিভোর্স দিতে চাইছো? আমি একজন সরকারি চাকরিজীবী, তাই আমার মন মানসিকতা চেঞ্জ হয়েছে। আমিও চাইবো আমার একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে হোক, তার সঙ্গে আমি সংসার করি। আর তাছাড়া আমি সমাজের মানুষকে কি বলবো যে আমি একজন সরকারি চাকরিজীবী আর আমার হাজবেন্ড একজন কৃষক? শোন,
আমি তোকে ডিভোর্স দিতে বাধ্য হচ্ছি। আর আফটার নেক্সট টাইম তুই যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করিস তাহলে আমি তোকে নারী নির্যাতনের কেস দিব। এই ছোট লোকের বাচ্চা, আমার বোন কি বলেছে কান খুলে শুনে রাখ। এরপর থেকে যদি তুই আমার বোনের পিছু পিছু ঘুরিস বা আমার বাড়ির আশেপাশে যাস তাহলে তোকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব, বুঝতে পেরেছিস? কথাটা মাথায় রাখিস। বোন চল। শ্রুতি, শ্রুতি, কি এত কিছুর পরেও কিভাবে আমাকে হাজবেন্ড হিসেবে দাবি করো? কামরুল, আমি জানি তোমার সাথে আমি যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আজ সকালে আমি যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তখনই আমি তোমার কাছে দৌড়ে চলে এসেছি। কি বললে তুমি? তুমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট হয়েছো তাতে আমি কি করব? এখানে আমার কিছুই করার নেই, কারণ এই সন্তানের বাবা তো আমি না। এই সন্তানের যে বাবা, তুমি তার কাছে গিয়ে এসব কথা বলো। কামরুল, এটা তুমি কি বলছো? আমার গর্ভের সন্তান তোমার না? মানে কামরুল, তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো খারাপ কাজে লিপ্ত হইনি। এই সন্তান তোমারই। একটা মাই বলতে পারে যে তার গর্ভের সন্তানের বাবাকে। এই সন্তানের বাবা তুমি কামরুল। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোমার গর্ভের সন্তানের বাবা আমি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি না সরকারি চাকরি পেয়েছিলে, যে চাকরির জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে হঠাৎ কেন আজকে আবার আমার কাছে তুমি? হ্যাঁ, আমি সরকারি চাকরি পেয়েছিলাম, কিন্তু লোভ আমাকে সরকারি চাকরি থেকে বিতাড়িত করেছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ নিয়েছি। এটা আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারে, পরে তারা এটা তদন্ত করে। তদন্ত করার পরে যখন সত্যতা পায় তখন আমাকে চাকরি থেকে বিতাড়িত করে। আমি সব কিছু হারিয়েছি, আমি এখন নিঃস্ব। তাই আমি তোমার কাছে এখন ফিরে এসেছি। প্লিজ কামরুল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এখন আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। কামরুল প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে তুমি আমাকে মেনে নাও। এখন এসে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? বাহ, নিয়তির কি বিধান! যখন আমার কাছে কিচ্ছু ছিল না, আমি গরিব ছিলাম, তখন তুমি আমাকে ছেড়ে কাগজের টুকরো মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আবার যখন জানতে পেরেছো যে আমি ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছি, আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, তখন আবার আমার কাছে ছুটে চলে এসেছে। কি দারুণ রূপ পরিবর্তন তোমাদের! বাই দ্য ওয়ে, আজকে তুমি একা এসেছো কেন? সেদিন তো আমাকে অপমান করার সময় তোমার পাশে তোমার ভাই ছিল, তাহলে আজকে তোমার এই অবস্থায় তোমার ভাইয়া কোথায়? কোথায় সে? কামরুল, এসব বলে আমাকে লজ্জা দিও না। আমার যখন সরকারি চাকরি ছিল, আমার কাছে টাকা ছিল, তখন আমার ভাই আমার পাশে ছিল। যখন আমি চাকরি হারাই, আমার কাছে টাকা পয়সা ছিল না, তখন আমার ভাই আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। কামরুল, তুমি জানো না আমার ভাইয়া তোমাকে ডিভোর্স দিতে আমাকে জোর করেছে। সে আমাকে এটা বুঝিয়েছে যে তুই এখন সরকারি চাকরি করিস, তোর টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব থাকবে না, তুই এখন একটা ভালো ছেলে ডিজার্ভ করিস, তুই কেন কৃষকের সঙ্গে পড়ে থাকবি। সে আমাকে বাধ্য করেছে তোমাকে ডিভোর্স দিতে। বিশ্বাস করো কামরুল, আমি তোমাকে কখনো ডিভোর্স দিতে চাইনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ কামরুল, তুমি আমাকে মেনে নাও। তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে আমার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। দেখলে তো, নিয়তির বিধান এমনই হয়। একটা মেয়ে বিয়ের পর তার সব থেকে আপনজন কে হয় জানো? তার স্বামী। আর যারাই আপনজনের সাথে খারাপ ব্যবহার করে তাদের পরিস্থিতি এমনই হয়। আজকে তোমার গর্ভের সন্তান এসেছে বিদায় তুমি আমার কাছে ছুটে এসেছো। আজকে যদি তোমার গর্ভের সন্তান না আসতো তাহলে আমার মনে হয় না তুমি আমার কাছে কখনো ছুটে আসতে। যাই হোক, আজকে তোমার গর্ভের সন্তানের জন্য না হয় তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু একটা কথা আছে না, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা এক কথা। তুমি আমার মনটা ভেঙে তছনছ করে দিয়েছো, তাই সরি। তোমাকে আমি আগের মতো আর ভালোবাসতে পারবো না। শুধু একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে তুমি যেমন কর্ম করবে তোমাকে তার ফলটা সেইভাবেই ভোগ করতে হবে। তাই সবসময় একটা কথা মনে রাখবে, কোনো কর্ম বা কোনো কথা বলার আগে 100 বার ভেবে দেখবে যে সেই কথা বা কর্মের মাধ্যমে পরবর্তীতে যাতে তোমাকে পস্তাতে না হয়। ঠিক আছে, তুমি ওয়েটিং রুমে গিয়ে বসো, আমি কাজ শেষ করে আসছি, একসাথে বাসায় যাবো।